প্রয়োজনে রক্ত ঝরবে, তবু সীমান্তে এক চুল ছাড় দেওয়া চলবে না। এটা আমার মুখের কথা না, এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মুখের কথা। গুড, আমরা এটাই চাই। বিগত সময় সীমান্তে রক্ত ঝরছে, কিন্তু হাসিনা চুপ ছিল। সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা। 18 কোটি মানুষ সেনাবাহিনীর সদস্যে রূপান্তরিত হবে। যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরও একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সামহাও রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মে ছাত্ররা মাঠে আসতে পারে, জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে। তো আবার অনেকে বলার চেষ্টা করছেন ছাত্রদলের সাথে যদি আসলে কম্প্যারিজন আমরা রাইট নাও নেই, যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে, তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে? ইউনুস সব কিছুই করতে পারতেছে না, এই দেশে ইউনুস সব কিছুই হ্যান্ডেলিং করতে পারতেছে না। দেশ আল্লাহ চালাইতেছে, এটা দেশ চলছে না। একটা নির্বাচিত সরকার যত খারাপই বলেন এর চেয়ে ভালো চালাবে, যে কোনো নির্বাচিত সরকার এর চেয়ে ভালো চালাবে। আমরা যারা আন্দোলন সংগ্রাম করছিলাম, উচিত ছিল একটা জাতীয় সরকার হওয়া প্রত্যেক দল নিয়ে, কিন্তু আমরা তখন মনে করছিলাম ইউনুস সাহেবের নামটা আসার পরে উনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ, বাঙালির একজন শ্রেষ্ঠ সন্তান। উনার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার পাবো, একটা সঠিক সরকার চলবে এবং একটা পর্যায়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসবে। কিন্তু ইউনুস সাহেবকে ঘেরাও করে আজকে যারা আসছে, এটা একটা এনজিও সরকার হয়ে বসছে এবং এটা অন্য ধরনের একটা সরকার। তারা মুখে বলে এক, মনে তাদের অন্য কিছু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের বেশ কিছু বক্তব্য দেশে এবং বিদেশে সকলের কাছে সমাদৃত হচ্ছে। আপনারা জানেন যে নতুন করে তিনি আজকের 2টি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো নিয়ে এখন বাংলাদেশের মিডিয়া জগৎ থেকে শুরু করে সমগ্র জায়গায় বিএনপি মনা কিংবা বিএনপি বিরোধী সমগ্র জায়গায় আলোচনা চলছে যে তারেক রহমান সাহেব তাহলে কি বক্তব্য দিয়েছেন, কেন বক্তব্য দিয়েছেন, কি তিনি বোঝাতে চাচ্ছেন। তার 2টি বক্তব্যের কোট যদি আপনাদেরকে করে আমি বিশ্লেষণ করি, তাহলে দেখবেন আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশকে ভালো দেখতে চাই, তাদের মন্তব্য এবং বক্তব্যের সাথে হুবহু জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য মিলে যায়। ভারতে বাংলাদেশের সকল মাফিয়াগুলো একজোট হয়েছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম নীল নকশা প্রণয়ন করছেন। প্রিয় দর্শক, আমি লজ্জায় শরমে কিভাবে যে কথাটা বলি আপনাদেরকে, কিভাবে বলবো আমি, সেই কথাটাই অনেকক্ষণ আমার ভাবা লাগছে। নরেন্দ্র মোদীকে চাঁপাইনবাবগঞ্জে 2টা খুইল্লা এমন ডাবের ভিতরে পিটা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের কিরঞ্জগঞ্জের বাঙালিরা। এই দৃশ্যটা ঘটেছে শনিবার দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। অবশেষে কঠোর বার্তা দিতে বাধ্য হলো বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে কিন্তু তিনি কঠিন একটা বার্তা পৌঁছে দিয়েছে। আজকের এই ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখছেন। মূলত বিএনপি বড় বড় নেতাকর্মীরা তাদের একটাই বর্তমান সরকারের কাছে দাবি, সেটা হলো অতি দ্রুত নির্বাচন দিতে হবে। আর এদিকে শিক্ষার্থীরা তাদের দাবি হলো দেশ সংস্কার, তারপরে হলো নির্বাচন। অনেক রাজনৈতিক দলও অবশ্য শিক্ষার্থীদের সাথে মত পোষণ করছে, কিন্তু বিএনপি উঠে পড়ে লাগছে যে নির্বাচন দিতে হবে। তো যাই হোক প্রিয় দর্শক, আরেকটা বিষয় রয়েছে, সেটি হলো ভারত এবং বাংলাদেশ নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জে এক পর্যায়ে বলতে পারেন ছোটখাটো একটা যুদ্ধে পরিণত হয়েছিল এবং বাংলাদেশের সাধারণ জনতা সহ সরকারি লেভেলে যারা রয়েছে সকলের একটাই বর্তমানে কথা, আর সেটা হলো শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে ভারতের কাছে আমাদের বাংলাদেশের ইঞ্চি পরিমাণ মাটি নিতে দেব না। ভারত বাংলাদেশের ইঞ্চি পরিমাণ মাটি কেড়ে নিতে পারবে না যদি আমাদের শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকে। প্রিয় দর্শক, ভারত মনে করেছে যে আগের মতো দেশ রয়েছে বাংলাদেশ, কিন্তু আগের মতো তার বাংলাদেশ নেই। বাংলাদেশ তো তাদের আসলে পা চাটতে আর রাজি নয়। তো যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখছেন, তো চলুন তাহলে একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা। 18 কোটি মানুষ সেনাবাহিনীর সদস্যে রূপান্তরিত হবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শিবগঞ্জ এলাকায় ভারতীয় বিএসএফ এখানে বোমা হামলা করেছে, ভারতীয় নাগরিকদেরকে নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে গাছের ডালপালা কেটেছে। যদিও সবশেষে বাংলাদেশের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে পিছু হটাতে বাধ্য করেছে, কিন্তু আমাদের কাছে যে ভিডিওগুলো আসছে সেইখানে আমাদের বিজিবির ভাইদেরকে আমরা দেখতে পাচ্ছি না। আমার বিজিবির ভাইরা, আপনাদের দায়িত্ব কি? আপনাদের কাজ কি? আপনারা এরকম আচরণ করলে আমাদের ভ্যাট ট্যাক্সের পয়সা আপনাদের বেতনের জন্য দিতে আমরা রাজি না। যদি বাংলাদেশের পক্ষ হয়ে প্রতিনিধিত্ব করতে পারেন, বাংলাদেশের পক্ষে কাজ করতে পারেন, সীমান্ত সুরক্ষিত রাখতে পারেন, আমাদের নাগরিককে সুরক্ষিত রাখতে পারেন,
আমরা তাহলে আমাদের বেতনের টাকা আমরা দেব। কিন্তু যদি না রাখতে পারেন, আপনারা কোন গাধা আপনাদেরকে আমরা বসে বসে খাওয়াবো? এই যে মাথার উপরে ভ্যাট ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদ করছি, সরকার ভ্যাট ট্যাক্স বাড়াবে, শুল্ক বাড়াবে। আমাদের প্রশ্ন, সরকার কোন কোন সেবা বৃদ্ধি করে আমাদেরকে এই ভ্যাট ট্যাক্স বাড়ায় দিচ্ছে? সরকার আমাদেরকে কি এক্সট্রা দিতে চায় যে এগুলো বাড়াচ্ছে? কেন 7.5%-এর ভ্যাট 15% হচ্ছে, 15%-এর ভ্যাট 20% হচ্ছে, 10%-এর ভ্যাট 20% হচ্ছে? আপনারা এদিকে কর বাড়াবেন আর আমাদেরকে সেবা দিবেন না, তা কেমন করে হয়? আমি শিবগঞ্জের ঘটনায় বলছি, আপনারা বিজিবির সদস্যরা যদি বাংলাদেশের পক্ষে কাজ না করতে পারেন, দায়িত্ব ছেড়ে দেন। সীমান্তের প্রত্যেকটি নাগরিক সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করব আমরা। 18 কোটি মানুষ সেনাবাহিনীর সদস্যে রূপান্তরিত হবে। তারপরেও আমরা আমাদের সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার করব। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা বলল যে ওইখানে নাকি শেখ হাসিনা চুক্তি করছিল, যে কারণে জিরো লাইন কাটাতার দিতে তারা কিছু বলতে পারছে না। আপনি এখানে কী জন্য আছেন? শেখ হাসিনার চুক্তি বাস্তবায়ন করার জন্য? জিজ্ঞাসা করছি। সরকারকে বলছি, ভারতের সাথে সীমান্তে আমাদের পরাজিত হওয়ার কোনো উদাহরণ নাই। যদি আমার বিজিবি ওখানে পরাজিত হয়, তাহলে আমরা সরকারকে থাকতে দেব না। আমরা এমন সরকার চাই যারা সীমান্তকে সুরক্ষিত রাখবে, বাংলাদেশকে সুরক্ষিত রাখবে। আমরা চাই বিজিবি সাহসের সঙ্গে কাজ করুক। আরও বেশি ভালো হয় এই বিজিবি নামের বিলাই নামটা পরিবর্তন করে বিডিআর দিয়ে দিলে, কারণ এই বিজিবি তার যথাযথ দেশপ্রেমের প্রমাণ দিতে পারছে না, সারাক্ষণ বিলাই হয়ে থাকে। আমাদের কোনো বিলাই প্রয়োজন নাই। কষ্টের টাকা দিয়ে আপনাদের বেতন দিব, বিলাইয়ের মতো মিউ মিউ করবেন, ওই ম্যাও কওয়া বিলাই আমার প্রয়োজন নাই। এই বিলাই সীমান্তে পারে না, বাংলাদেশের ভিতরে ঢুকে বলে ম্যাও। আমার বিলাইরা আমি খাওয়াই, আমি পড়াই, ভিতরে ঢুকে আমারে কয় ম্যাও। এই ম্যাও কওয়া বিলাই আমরা চাই না। আমরা চাই বিজিবি সীমান্তে থাকবে, তারা সাহসের সঙ্গে ভূমিকা পালন করবে। সরকারকে আমাদের এই অবস্থান কর্মসূচি থেকে শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দ্রুত নিরাপদ ব্যবস্থা নেওয়ার জন্য, প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ভাইয়েরা সেখানে আপনাদেরকে সহযোগিতা করবে, তারা মাঠে আছে। সেই ভিডিওগুলোর মধ্যে আমার বিজিবির ভাইদেরকে দেখতেছি না কেন? ভয়ে পালাইছেন? যদি পালান তাহলে চাকরি থাকবে না। প্রিয় দর্শক, আমি লজ্জায় শরমে কিভাবে যে কথাটা বলি আপনাদেরকে, কিভাবে বলবো আমি, সেই কথাটাই অনেকক্ষণ আমার ভাবা লাগছে। নরেন্দ্র মোদীকে চাঁপাইনবাবগঞ্জে দুদিটা খুইল্লা এমন ডাবের ভিতরে পিটা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের কিরঞ্জগঞ্জের বাঙালিরা। এই দৃশ্যটা ঘটেছে শনিবার দুপুর 12টা থেকে বিকাল 3টা পর্যন্ত। কেন আমি বললাম নরেন্দ্র মোদীর দুটি খুলেছে? ভারতীয়রা গাছ কাটতে এসেছিলেন বাংলাদেশের ভিতরে, আর বাংলাদেশের জনগণ ঘর থেকে যার যা কিছু আছে, দেশীয় এটা সেটা আছে না, এটা কি আমার খুলে বলতে হবে নাকি? আপনারা বুঝতে পারতেছেন বাঙালির হাতে দেশীয় কি মাল মশলা থাকে। সেই মাল মশলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরঞ্জগঞ্জ এলাকায় 3 কিলোমিটার জায়গা বাঙালিরা নেমে পড়েছে। এই দৃশ্য দেখে ভারতীয়রাও সেখান থেকে পটকা ফুটাচ্ছে। পটকা বুঝছেন তো? পটকা ফটকা হয়ে গিয়েছে। এই পটকা ফুটানের দেখে বাঙালিরা যখন আরেকটু গিয়ারটা বাড়িয়ে দিয়েছে, তারপরে বিএসএফ এসে বাঙালির কাছে ক্ষমা চেয়েছে। 3 ঘন্টা পরে যখন বিএসএফ ক্ষমা চেয়েছে, তখন বিজেপি গিয়ে বিএসএফ এর সাথে পতাকা বৈঠক করে বিজেপির কাছে এবার বিএসএফ আত্মসমর্পণ করেছে। প্রিয় দর্শক, এই খেলাটাই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ভাই বোনেরা যে আজকে দেখাইছে, তাদেরকে একটা লাল সেলুট দেই। চাঁপাইনবাবগঞ্জের মতন বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে ছেলে মেয়ে, তরুণ তরুণী, বয়স্ক, বৃদ্ধ, জুয়ান কিছু বাকি থাকবে না। সবার পারিবারিক একটা প্রশিক্ষণ নিয়ে রাখতে হবে, পারিবারিক একটা প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অন্তত বাংলাদেশের যে 3টি সাইডে ওই পাশের দেশের কুলাঙ্গারা বসবাস করে, ওই 10 মাইলের ভিতরে মানুষগুলার ভালো প্রস্তুতি থাকতে হবে। ওরা কিন্তু চেয়েছিল যে 10 মাইল বাংলাদেশের ভিতরের মানুষ বাংলাদেশের ফসল ফলাতে পারবে না, গরু পালতে পারবে না, বাড়িঘর থাকতে পারবে না। এর কয়দিন পরে এদের বোন এদের ঘরে পাঠিয়ে দিয়েছি আমরা অল্প কিছুদিন পরে। এই কথাটা যখন আলোচনায় আসলো যে 10 মাইল বাংলাদেশিরা ব্যবহার করতে পারবে না, এটা খালি থাকবে, এখানে কোনো ফসল, গরু, ছাগল, কোনো ধরনের কৃষি আমরা করতে পারবো না, এবং 10 মাইলের ভিতরে আমাদের কোনো বাড়িঘর থাকবে না। আমার বাড়ি সহ এরকম লক্ষ লক্ষ দেশে বিদেশে থাকা মানুষের বাড়িঘর উঠাইয়া সেখান থেকে নিয়ে আসা লাগতো। যেই চুক্তি তাদের ওই কুলাঙ্গারদের বোন বাংলাদেশে করেছিল, আর এটা টের পেয়ে তরুণ সমাজ, বর্তমান জিএনজি গ্রুপ এটা বুঝতে পেরে জুলাই মাসের ঢাকায় অগাস্টের 5 তারিখে একেবারে আর তার বোনার বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই, দিল্লিতে গিয়া ওদের ঘরে পড়েছে।
এখন দিল্লিতে ওদের ঘরেই তার মরণটা পর্যন্ত থাকতে হবে। বাংলাদেশের মাটিতে 3.5 হাত জায়গা তার বংশের আর কারো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তাই চাঁপাইনবাবগঞ্জে আজকে যে ঘটনাটা ঘটেছে, কয়েকটি গাছ কেটে ফেলেছিল বাংলাদেশের ভিতরে এসে কাঁটাতারের বেড়া দিবে সেদিক দিয়ে, আর তখন জনগণ ফুঁসে গিয়ে জনগণ বাধা দিয়ে জনগণ ঠেকিয়ে শুধু দিয়েছে তা নয়, বিজেপি কাছে বিএসএফ ক্ষমা পর্যন্ত চেয়ে এই সমস্যার সমাধান শনিবার বিকেলে শেষ করেছে। যেই পরিস্থিতি তৈরি হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আগামী 2-1 মাসের মধ্যে বাংলাদেশে আমরা আরও একটা অন্যরকম পরিস্থিতি দেখতে পাবো। এমনও হতে পারে যে বিএনপির এই আলটিমেটামকে বা বিএনপির এই কর্মসূচিকে সম্ভব রাজপথে মোকাবেলার জন্য বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা মাঠে আসতে পারে, জাতীয় নাগরিক কমিটির পোলাপেন আসতে পারে। তো আবার অনেকে বলার চেষ্টা করছেন ছাত্রদলের সাথে যদি আসলে কম্প্যারিজম আমরা রাইট নাও নেই, যদি পলিটিক্যাল দলগুলোর ব্যাকআপ না থাকে, তাহলে বৈষম্য বিরোধীরা আসলে কি রাজপথে টিকবে? সরকার কার কথায় চলবে, কার কথায় হাঁটবে? আমরা মোটামুটি গত 6 মাসে একটা তো জিনিস বুঝতে পারছি যে বিএনপি যেদিকে যায় সরকারের সিদ্ধান্তগুলো সেদিকে যাচ্ছে। দর্শক, অবশেষে নির্বাচন নিয়ে আবার কঠিন আলটিমেটাম, ওয়ান কাইন্ড অফ ক্যারাবেড়া লাগানোর একটা সিদ্ধান্ত বিএনপির। কারণ তাদের বক্তব্যটা আজকে আমরা যেটা দেখলাম, কারা কারা সপক্ষে কারা বিপক্ষে জানাবেন। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে কোনো রকম টাল বাহানা আর করা যাবে না। আর এরকম টাল বাহানা করা হচ্ছে সংস্কারের দোহাই দিয়ে। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কারের দোহাই দিয়ে? মানে নির্বাচন পিছনে নিতে চাচ্ছে, এখন একটা উসিলা দরকার, উসিলাটা হচ্ছে সংস্কার। এমনটাই অভিযোগ করেছেন মহাসচিব, দ্য কুলেস্ট পারসন বিএনপির মধ্যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন যে এই যে সংস্কার, এটা তো নির্বাচিত একটা সরকার ছাড়া এই সংস্কারের বৈধতা হয় না, আর এই সংস্কারের শক্তিও পায় না। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে তিনি বলছেন, সংস্কার নিয়ে গেল 2 বছর আগেই বিএনপি 31 দফা দিয়ে দিয়েছে। তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপরে নির্বাচন। এখন সংস্কার আগে তারপরে নির্বাচন, এই কথাটা কাদের? সমন্বয়কদের। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের হাসনাত থেকে শুরু করে, সার্জিস থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি, আরও যে সংগঠনগুলো আছে, তাদের বক্তব্য যে আগে সংস্কার পরে নির্বাচন। তো বিএনপি বলছে যে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে রাজনৈতিক সরকার অপরিহার্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, আবারও দুর্নীতি শুরু হয়ে গেছে। প্রশাসনে যে আমলারা আছে তারা আবার আগের মতনই শুরু করে দিয়েছেন। সরকারকে বলছেন যে আপনারা সেদিকে নজর দিন। যত দ্রুত নির্বাচন হবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে। আর তার বক্তব্য হচ্ছে যে তারেক রহমান তিনিও আপনার নির্বাচন এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দেওয়ার কথা বলছেন। এখন আমরা সরকারের পক্ষ থেকে দেখছি যে 2টা টাইম ফিক্সড করেছে। আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বলছিলেন যে এই বছরের শেষেই নির্বাচন, ডক্টর ইউনূসও বলছিলেন এবছরের শেষেই নির্বাচন অথবা আগামী বছর। আমরা আসিফ নজরুল স্যার বলছেন যে একটু সময় টমে দিক সেদিক হতে পারে সংস্কারের প্রয়োজনে। গেল বছর আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে 18 মাসের মাথায় নির্বাচন হবে। দ্যাট মিনস সব কিছু মিলে আমরা যে টাইম টেবলটা বলতে পারি এটা আগামী ডিসেম্বর, বাট বিএনপি রাইট না বলছে ডিসেম্বর বুঝি না, আমাদেরকে জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন দিতে হবে। সমন্বয় হাসনাত বলছে, সাজিদ বলছে, এটা তো কোনো রকমের সম্ভব না, অবাস্তব। এত রক্তকে শুধু একটা নির্বাচনের জন্য হয়েছে, দেশের আগে সংস্কার জরুরি। তো যে সংস্কার বনাম নির্বাচন খেলা শুরু হয়েছে বিএনপি বনাম বাকিদের সাথে, এটা একটা সাংঘর্ষিক পর্যায়ে যাবে আমার ধারণা। হয়তো আবার এখানে রাজপথ আমরা রক্তাক্ত দেখতে পারি। আবার সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেবের বেশ কিছু বক্তব্য দেশে এবং বিদেশে সকলের কাছে সমাদৃত হচ্ছে। আপনারা জানেন যে নতুন করে তিনি আজকের 2টি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যগুলো নিয়ে এখন বাংলাদেশের মিডিয়া জগৎ থেকে শুরু করে সমগ্র জায়গায় বিএনপি মনা কিংবা বিএনপি বিরোধী সমগ্র জায়গায় আলোচনা চলছে যে তারেক রহমান সাহেব তাহলে কি বক্তব্য দিয়েছেন, কেন বক্তব্য দিয়েছেন, কি তিনি বোঝাতে চাচ্ছেন। তার 2টি বক্তব্যের কোট যদি আপনাদেরকে করে আমি বিশ্লেষণ করি, তাহলে দেখবেন আমরা যারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক, যারা সত্যিকার অর্থে আগামীর বাংলাদেশকে ভালো দেখতে চাই, তাদের মন্তব্য এবং বক্তব্যের সাথে হুবহু জননেতা জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য মিলে যায়। তিনি একটি বক্তব্য রেখে সকলের হৃদয়ে তাক লাগিয়েছেন, সেটা হচ্ছে এরকম যে দিন শেষে আপনাকে জনগণের কাছেই যেতে হবে, এবং আপনি জনগণের কাছে আপনাকে শুধু যেতেই হবে না, আপনি ক্ষমতায় যাবেন এই ভাবনাটাও আপনার মধ্যে আনার কোনো সুযোগ নেই। কারণ ক্ষমতায় কিভাবে আপনি যাবেন কি যাবেন না তার কোনো নিশ্চয়তা নেই। আগামী নির্বাচন অনেক কঠিন এবং কঠিন চ্যালেঞ্জের মধ্য থেকেই আপনাদেরকে জনগণের ভালোবাসা অর্জন করতে হবে। পাশাপাশি একথাও বলেছেন যে দামি দামি মোটর সাইকেলওয়ালাদেরকে দলের ভিতরে ভিড়াবেন না। তিনি সেখানে বুঝাতে চেয়েছেন যে এই দলের দুর্দিনে যারা কাজ করেছেন বা দেশের জন্য যারা লড়াই করেছেন তারা এই দলের সাথে, কিংবা দেশের জন্য কাজ করা মানুষই, কিন্তু যারা মূলত সুদিন পেয়ে এই দলে এসে ভিড় জমাচ্ছে, তাদের ভিড় দিয়ে আসলে এই দলের কোনো ফায়দা হবে না। আমি প্রথমেই জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মানুষের সত্যিকার যে পালস সেটা তিনি একমাত্র অনুধাবন করতে পারেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারেন, জিয়া পরিবার পারেন। কিন্তু আমাদের কিছু নেতাকর্মী এবং আমাদের কিছু মানুষদের কারণে দলের ভাবমূর্তি এবং কার্যক্রম সমাজের কাছে, দেশের কাছে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করার সেই মানুষদেরকেই আজকে সতর্ক করে দিয়েছেন জনাব তারেক রহমান। তার বক্তব্য স্পষ্ট হয়েছে যে জনগণের কাছেই আপনাকে যেতে হবে, জনগণের ভালোবাসা ছাড়া আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আগামী নির্বাচন চ্যালেঞ্জের, এটা স্পষ্ট বলেছেন, সত্যিই চ্যালেঞ্জের।
আমি বারবার বলেছি যে শুধুমাত্র ধানের শীষ সার্টিফিকেট নিয়ে এসে নির্বাচন করলেই জয়যুক্ত হবেন, এই চিন্তা যারা মাথায় রেখে জনগণের মধ্যে বিভ্রান্ত করছেন, বিভাজন সৃষ্টি করছেন, বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় আপনি কোণঠাসা করার চেষ্টা করেন কিংবা ষড়যন্ত্রের কবলে পড়েন, কোনো কিছুতে লাভ হবে না। আপনার এইগুলো দিয়ে লাভ হবে না। জনগণ জাগছে, জনগণ জাগবে, জনগণ ভালো মানুষ চায়, সৎ নেতৃত্ব চায়, জনগণ জনগণের সত্যিকার দেশপ্রেমিক নাগরিকদেরকে ভোট দিতে চায়। আর সেটাই অনুধাবন করেছেন জননেতা জনাব তারেক রহমান সাহেব। তিনি বলেছেন আপনাকে জনগণের কাছেই যেতে হবে, জনগণকে নিয়েই আপনাকে কাজ করতে হবে। এখন যারা জনগণ কি চায় সেটা অনুধাবন করতে পারেন না, আপনি আছেন আজহারি নিয়া, আপনি আছেন আরেকজনকে নিয়া, আপনি আছেন মুক্তিযুদ্ধের ইস্যু নিয়া, আপনি আছেন রাজাকার ইস্যু নিয়া, আপনি আছেন খোঁচাখুচি নিয়া। এই সকল খোঁচাখুচি তো উনি পছন্দ করেন না, উনি পছন্দ করেন আপনি জনগণের কাছে যান, আপনি জনগণের আবেগকে বোঝার চেষ্টা করুন, জনগণ কি চায় সেই অনুযায়ী বক্তব্য দিবেন। অনেক কিছু আপনার অপছন্দ হলেও এমন কিছু জিনিস আছে যেটা আপনি চাইলেও বলা উচিত নয়, আপনার মুখ সামলে সেখানে চলা উচিত। কিন্তু আমি জানি যে আমাদের সেই কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সবাই ফলো করা হচ্ছে না, বিধায় আজকের এই পরিস্থিতিতে তাকে এই কঠোরতম বার্তা দিতে হচ্ছে। যারা মনে মনে সন্দেশ খাচ্ছেন, আমি বারবার বলেছি নীতিহীন আদর্শহীন নেতারা আজকের ভিড়ে ভিড়ে দলটার ক্ষতি করার জন্য বসে আছেন। কিন্তু সত্যিকার এই দলের যারা ওনার মালিক, সে হচ্ছে জিয়া পরিবার, যারা এই দলটাকে দেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমানের আদর্শ উজ্জীবিত হয়ে জনগণ এই দলকে পছন্দ করেছে, খালেদা জিয়াকে পছন্দ করেছে, তারেক রহমানকে পছন্দ করেছে। তারা কি চায় সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। কিন্তু আমি অত্যন্ত আজকের এই কঠোর বার্তা দেওয়ার পরে আমি আরো আনন্দিত এই জন্য হয়েছি যে তারেক রহমান সাহেব সত্য বলতে ভয় পায় না। মিডিয়ার সামনে বলেছেন, তিনিও বলেছেন ওই সকল দামি হুন্ডাওয়ালাদেরকে দলে বেরিয়ে লাভ নেই। 16 বছর তারা কোথায় ছিল? কয়েকদিন আগে সম্ভবত আমি একজনকে বলেছিলাম 16 বছরে আপনার অবদান কি? কি কারণে বলেছিলাম? আজকের উপলব্ধি করলাম যে জননেতা জনাব তারেক রহমান সাহেব একই উপলব্ধি করেছেন যে আজকে যারা নতুন নতুন করে এই দলের মধ্যে এসে দলকে বিভাজনের পায়তারা শুরু করেছেন, দেশের মানুষের মধ্যে পায়তারা শুরু করেছেন এবং এই দেশের জনগণ যেটা চায় তার বিরুদ্ধাচরণ করা শুরু করেছেন, তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক যেমন নয়, তেমন প্রকৃত পক্ষে তারা তারেক সাহেবের কিংবা বিএনপির কিংবা খালেদা জিয়ার অনুসারী নয়। স্পষ্ট হয়েছে। ওই দামি মোটরসাইকেলওয়ালারা আপনাকে আওয়ামী লীগের টাকা পয়সা দিয়ে আপনাকে হয়তো এখন আপনার দলে আসবে চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা সন্ত্রাসী কিংবা অন্যায়ভাবে তিনি স্বার্থ উদ্ধার করার জন্য একটা লোক আপনার বিপদের সময় পাশে থাকবে না। অতএব বিপদকালীন সময় যারা দীর্ঘ 16 বছর পর্যন্ত জেল খেটেছে, জুলুম শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক এবং আপনার এই দলের শুভাকাঙ্ক্ষী কিংবা সদস্য। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তার বক্তব্যটা যদি আপনারা বারবার প্রয়োজনে শুনুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। উনি এর চাইতে খোলামেলা আর তো কিছু বলতে চায় না, বলতে পারে না, আর কি বলবে? তিনি তো স্পষ্ট করে বলেছেন যে যারা মনে মনে ভাবছেন যে ক্ষমতায় চলে আসছি, ক্ষমতায় আসা কঠিন। এই বিএনপিকে জনগণের কাছে গিয়ে জনতার সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে হবে। শুধু তাই নয়, তিনি তার বক্তব্যে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র কিংবা তিনি ইতিমধ্যেই উপলব্ধি হয়তো করতে পেরেছেন কি কি ধরনের মেকানিজম হতে পারে কিংবা হচ্ছে, এটাকে অনুধাবন করে তিনি সত্যতার সাথেই বলেছেন যে আপনারা যদি এখন সঠিক না থাকেন তাহলে এই দল আগামী দিনে আরো বড় ক্ষতিগ্রস্তের শিকার হবেন। অতএব আমি আজকের জননেতা জনাব তারেক রহমান সাহেবের এই বক্তব্যকে অনুধাবন করে বাংলাদেশের এই শহীদ জিয়ার দলের অনুসারী কিংবা সমর্থকদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি তাকে অনুসরণ করুন। নতুন নতুন কমেন্টস করার লোকের অভাব হয় না, নতুন নতুন ফেসবুকে কথা বলার লোকের অভাব হয় না। খুঁজে দেখেন আইডির মধ্যে জীবনে কোনোদিন শহীদ জিয়ার আদর্শের একটা কর্মীও না, শহীদ জিয়ার আদর্শের কর্মী কোনো আলেমের সমালোচনা করবে না, কোনো ইসলামিক স্কলারের সমালোচনা করবে না, কোন রাজনৈতিক সংগঠনকে প্রতিপক্ষ বানিয়ে যা তা বলবে না। শহীদ জিয়ার আদর্শের কোন কর্মী বাংলাদেশের কোন মানুষকে মুক্তিযুদ্ধের সপক্ষের বিপক্ষের শক্তি বলে ডিভাইডেড তৈরি করে এই দল থেকে তাদেরকে দূরে ঠেলে দিবে না। তার আদর্শের যারা কর্মী থাকবে তিনি তার এই 31 দফা নিয়ে মাঠে থাকবে কিংবা তার কর্মী সমর্থকদেরকে দেশের জন্য মানুষের জন্য আমার দল কি করতে পারবে সেটাই বলবে। কিন্তু এর বাহিরে গিয়ে খোঁচাখুচি করে উচকে দিয়ে পার্শ্ববর্তী দেশের কারো কোনো দাদাবাবুদের পরামর্শে পড়ে কোনো কিছু করলে সেটা জনগণ ভালো চোখে নেয় না, যা তারেক রহমান সাহেব অনুধাবন করতে পেরেছেন এবং তিনি বহু আগ থেকেই সতর্ক করছেন। কিন্তু আপনি আমি আমরা হয়তো এখনো হতে পারছি না। প্রিয় বন্ধুরা আমার, ওই নতুন নতুন যারা, আমার এখানেও তো অনেককে দেখি মনে হয় যেন 16 বছর বিশাল কিছু করে ফেলেছিল, জীবনে জিন্দেগিতে কোনো কিছুর অবদান নাই, কিন্তু হুটহাট করে আওয়ামী লীগ থেকে বিএনপি হয়ে এখন নতুন করে আপনি দেশের মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করবেন, সেটা অন্তত আমি থাকতে দিতে দেব না। যদি আমি এই দলের কেউ না হই, আমাকে বিএনপির পক্ষ থেকে স্ট্রেট ফরওয়ার্ড অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে ডক্টর ফয়জুল কেউ নয়। যেদিন জানিয়ে দিবে সেদিন আমি মোলাকাতের সাথে, আমি কোলাকুলির সাথে, সম্মানের সাথে সেই চিঠিকে বরণ করে নিব। কিন্তু শহীদ জিয়ার আদর্শের বিরুদ্ধে, জিয়া পরিবারের বিরুদ্ধে যারাই আপনারা এই ধরনের ষড়যন্ত্র করে দলকে ক্ষতিগ্রস্ত করবেন, আপনাকে আমি ছাড় দিয়ে কথা বলবো না। ন্যায়ের পক্ষে কথা বলতে সাহস লাগে, চোর ডাকাতদের ন্যায়সঙ্গত কথা বলতে ভয় পায়, চোরেরা ডাকাতরা কথা বলতে সাহসিকতার সাথে পারে না, দুষ্ট লোকেরা পারে না। কিন্তু আপনি যদি চোর না হন, ডাকাত না হন, ভালো মানুষ হন, ভালো মানুষের পক্ষে থাকেন, সৎ মানুষের পক্ষে থাকেন, আপনি ভয় পাবেন কেন? আপনাকে কেউ একটা কিছু বললেই আপনি লাফ দিয়ে উঠবেন কেন?
আমাকে কেউ বললেই আমি লাভ দিয়ে উঠবো কেন? না, আমাকে বলতে পারে না সে আমি ওই দোষী নয়। অতএব আমাকে সেই জায়গায় সতর্ক রাখতে হবে। আজকের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মদিনে তার এই বক্তব্যগুলো আপনাকে অনুধাবন করতে হবে। এর চেয়ে আর কিছু নাই। একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি আপনাকে বলেই দেয় যে বহু ষড়যন্ত্র চলমান, আপনি নির্বাচিত হবেন কিনা নিশ্চিত নয়, তারপরে আপনি আর কি চান? আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে তিনি বলবে যে আপনাকে সতর্ক হতে হবে? আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে বলবে তিনি জনগণের কাছে আপনাকে যেতেই হবে? আপনাকে আর কি ইঙ্গিত দিয়ে তিনি বলবে যে আপনাকে নির্বাচনের জন্য জনতার কাতারেই যেতে হবে? আপনি যদি জনতার কাতারে যেতেই না পারেন, আপনার মতো লোক দিয়ে এই দলের চাঁদাবাজি আর টেন্ডারবাজি আর শয়তানি ছাড়া আর কিছু হবে না। বরং আপনি যদি জনগণের কাছে যেতে পারেন, মানুষের ভালোবাসা সৎভাবে নিতে পারেন, আপনি প্রকৃত দেশপ্রেমিক, আপনি প্রকৃত শহীদ জিয়ার সৈনিক। প্রিয় সহযোদ্ধা ভাইরা, সেখানে আমি ভয় পাই না। আমার দুইটা কারণে ভয় পাই না। প্রথম কথা হচ্ছে, আমি তো এই সকল ঠুন্ডা মৌলবীদের যারা ওই বিএনপিতে 90 এসেছেন, আপনার কথায় তো আমি দল করি না। যেই তারেক রহমান সাহেব আজকের এই বক্তব্য দিয়েছেন, ওই বক্তব্য আমার বক্তব্য হুবহু এক। ওই বক্তব্য যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার মতো লোককে জনগণ খুঁজে খুঁজে বের করে তারপরে আপনাকে জনগণ ভোট দিতে বাধ্য হবে। না হয় না দিলেও আপনাকে বলবে যে আপনি একজন ভালো মানুষ ছিলেন। কিন্তু আপনি যা তা করবেন, যা ইচ্ছা তাই করবেন। আর একটা দলের একটা সার্টিফিকেট লাগাইতে হইলি ধর্মের বিরুদ্ধে, কর্মের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, জনতার ভালোবাসায় শিখতে ইসলামিক স্কলারদের বিরুদ্ধে, কিংবা কোনো একটি জনমতের বিপক্ষে গিয়ে আপনাকে আওয়ামী লীগের মতো দাঁড়াইতে হইবে, এইটা আমি বিশ্বাস করি না। এটা যারা করবেন ধ্বংস অনিবার্য, কোনো লাভ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, তারেক রহমান সাহেবের এই 2-3টি বক্তব্যের যদি শুধু একটা লাইন যে জনতার কাছেই আপনাকে যেতে হবে, নাম্বার 1, তাহলে কি হচ্ছে? আপনি বিনা ভোটে নির্বাচিত হইতে পারবেন না। আপনাকে ক্ষমতা যেতে হলে জনগণের কাছে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে, ওই দামি দামি মোটরসাইকেল ওনাদের দাম দিয়ে লাভ নাই। এগুলো হচ্ছে আওয়ামী লীগ, অমুক লীগ, তমুক লীগ, এদেরকে দিয়ে আপনাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। শুধু প্রকৃত পক্ষে পরীক্ষিত বন্ধুদেরকে আপনাকে সাথে নিয়ে চলতে হবে। তৃতীয় হচ্ছে, আপনার জন্য চ্যালেঞ্জ আছে। আপনি যদি ক্ষমতায় আসতে নাই পারেন, তাহলে এই হাম্বিতাম্বির কোনো লাভ নাই। আর কি বলবেন উনি? খোলামেলা কথা। যদি ক্ষমতায় আসতে না পারেন, আপনার এখনকার এই যে 2 মাস, 6 মাস, 1 বছরের ক্ষমতা, আধিপত্য দেখিয়ে লাভটা কি? আপনাকে জনগণ কোনো জায়গায় সেখানে কোনো রেসপেক্ট করবে কিংবা গ্রহণ করবে না। সো এখানেও আপনাকে সতর্ক হতে হবে। যাই হোক প্রিয় বন্ধুরা আমার, আমি আজকের স্পষ্ট করে এই বক্তব্যগুলো আমাদের দেশবাসীকে, বিশেষ করে দলের কর্মী, নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের অনুধাবন করার আহ্বান জানাই এবং পারলে সেটা রিয়েলাইজেশন করার আহ্বান জানাই। এবং আমার বিশ্বাস, যদি দল বুঝতে পারে, তাহলে প্রকৃত দেশপ্রেমিক, প্রকৃত জনপ্রিয় ব্যক্তিত্ব, প্রকৃত মানুষের কথা এবং আবেগ বুঝে তাদেরকে দল সঠিকভাবে গ্রহণ করবে। আর যদি না বোঝে, তাহলে এই দল যত বড় শক্তিশালী দল হোক, জনতার কাতারে থাকতে পারবে না, যেটা তারেক রহমানের বক্তব্য থেকে স্পষ্ট। অতএব আপনাকে, আমার বিশ্বাস, অন্তত পক্ষে তিনি এই কষ্টটা অনুধাবন করেন। তিনি প্রকৃতপক্ষে বিএনপির যে সারা বাংলাদেশের সমস্যা কি, সম্ভাবনাগুলো কি, সেটা তিনি অনুধাবন করতে পেরেছেন বলে আমি মনে করি। এবং প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিওই আপনারা দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।